আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আমরা মিনিম্যাপ সিরিজের আজকে আসছি পঞ্চম চ্যাপ্টার নিয়ে কাজ শক্তি ক্ষমতা। তো চলো কথা না বলে শুরু করি। দেখা যাক কি কি আছে আমাদের। তো দেখো প্রথম প্রশ্নটা আছে কি, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। ওইরূপ 16টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে। মেইন প্রশ্নটা মানে এরকম হয়েছিল যে বেগ কত গুণ করতে হবে। তো এটা দেখো ইকে ইকুয়ালস টু, আমরা ফর্মুলা কি জানি, হাফ এম ভি স্কয়ার, এটা জানি না। এই ফর্মুলাটা আমি কেন লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে এইটা ধরনের একটা তক্তা, এইটা হচ্ছে একটা তক্তা, ঠিক আছে। তো আমার এই যে গুলিটা এভাবে তো যাচ্ছে, তাই না? তো এইটাকে ভেদ করতেছে। তো কোনো কিছু কি এমনি এমনি ভেদ করবে? সেখানে কি শক্তির প্রয়োজন আছে না? হ্যাঁ। তাহলে কিসের জন্য এটা ভেদ করে? এই যে গুলিটার গতি শক্তির কারণে ভেদ করে। তাইলে এইভাবে এখানে ম্যাথ করব কিভাবে, যে যখন তার বেগ ভি ছিল তখন তার শক্তি ছিল কত, ইকে। এই ইকে শক্তি দিয়ে সে ভেদ করতে পারতো কয়টা, একটা তক্তা। কয়টা? একটা তক্তা ভেদ করতে পারতো। এখন কতগুলো তক্তা ভেদ করতে হবে? 16টা তক্তা ভেদ করতে হবে। তাইলে আমার দরকার কি, 16 ইকে পরিমাণ শক্তি। আমার কথা কি বুঝতে পারছো? তাইলে একটা তক্তা ভেদ করার জন্য তার শক্তি কতটুকু দরকার, ইকে। 16টা তক্তা ভেদ করার জন্য তার শক্তি কত দরকার, 16 ইকে। তো এই ইকেটা কার কার উপর ডিপেন্ড করতেছে? ভর এবং বেগ। কার ভর? এই যে গুলিটা আছে তার ভর এবং তার বেগ, ঠিক আছে। তো গুলির বেগ, ভর তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এখানে চেঞ্জটা কি হচ্ছে আসলে, যত বেশি বেগ দিবা তত বেশি এর গতি শক্তি হবে। তাইলে দেখো এইটা কেমন সম্পর্ক, ইকে ভি স্কয়ারের সমানুপাতিক, তাই না? তাহলে আমার যদি 16 ইকে দরকার হয় তাহলে ভি কত গুণ করতে হবে? তাহলে ইকে 16 গুণ হবে। হ্যাঁ, বুঝতেই পারছো তুমি যে এখানে যদি 4 স্কয়ার করি তাহলে এখানে কত আসবে, 16। তাইলে আমার आंसर কত হবে? ভি কত গুণ করতে হবে? ভি করতে হবে বেগ, বেগ করতে হবে কি 16 গুণ। বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বেগ 16 গুণ করতে হবে। যদি বলে কত গুণ বৃদ্ধি করতে হবে তাইলে কি, তাইলে 1 মাইনাস করতে হবে, 15 গুণ বৃদ্ধি করতে হবে। বোঝা গেছে? প্রশ্ন দুই ধরনের হতে পারে। একটা কত গুণ যদি বলে তাহলে এটা 16 গুণ করতে হবে, আর যদি বলে কত গুণ বৃদ্ধি করতে হবে তাহলে কত, 1 বাদ দিয়ে আমরা বলবো 15 গুণ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এরপরে কি বলছে দেখো, 250 কেজি ভরের একটি ট্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগ ধ্রুব বেগে ওঠানো হলো ট্রেনের ক্ষমতা বাই কত। তো ক্ষমতার p ইকুয়ালস টু, আমরা নরমালি ফর্মুলা জানি কি, w/t। এটা আমরা ক্ষমতার ফর্মুলা জানি, তাই না? কিন্তু তোমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে p ইকুয়ালস টু fv। আর এটা অনেক কার্যকর একটা ফর্মুলা, দেখবা এইটা থেকে এমসিকিউ বেশি আসে। তো মান আমরা বসাই, এখানে কি দেখো তো, ট্রেনের সাহায্যে একটা বস্তুকে যখন তুমি উঠাবা তখন এখানে কি বলতে হবে, বস্তুর ওজন নিচে দিকে কাজ করতেছিল, সেই ওজনটাকে অতিক্রম করে বস্তু উপরের দিকে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে এখানে কাজ করবে যেটা, সেটা হচ্ছে mg সাথে v। mg বসাও, ভর কত 250 কেজি, g কত 9.8, বেগ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, 0.1। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব আমরা। প্রথমে তুমি এই দুটো গুণ করে নাও, এই দুটো প্রথমে গুণ করে নাও। এই দুটো যদি গুণ করি কি আসবে বলো তো, 250 ইনটু 0.1। এইটা করলে দেখো কত আসে, 25, তাই না? এটা সবাই আমরা বুঝে গেছি, এটা করলে কত আসে, 25। তাহলে এখানে p ইকুয়ালস টু তাহলে কত আসে দেখো তো, 25 ইনটু 9.8। এইটা এখন আমাদের করতে হবে। তো এটা গুণ করতে পারবো না, এটা গুণ করো। আচ্ছা, এই পাশে আমি গুণ করে দিচ্ছি। কোথায় করে দেব, এখানে করি। 25 9.8। এটা যদি গুণ করি কি আসবে দেখো, 8 দ্বারা গুণ করলে 40 শূন্য, হাতে থাকে 4, 8 দুগুণে 16, আর 4 16 দিলাম, 9 দিয়ে গুণ করলে 5 45 এর 5, হাতে থাকে 4, 9 দুগুণে 18, আর 4 আসে 22। তাহলে কত আসছে দেখো তো, 0 5 5 4 2। ঠিক আছে, এত আসছে। আচ্ছা, এই জায়গায় একটু লেখা মিশামিশি হয়ে গেছে, আমি বাইরে করে দিচ্ছি। এটা কত আসে, 0 4 5 0।
এখন দশমিক কি একটা সংখ্যার পর না একটা সংখ্যার পর দশমিক দাও, তাহলে কত আসছে আমাদের 2451। এটা একটু নিজে করে একবার তাহলে বুঝতে পারবে, এটা জাস্ট নরমাল গুণ করছেন। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। 70 কেজি ভরের প্রতিটি 25 সেন্টিমিটার উচ্চতার সিঁড়ি। আচ্ছা, এই ম্যাথটাতে এটা একটা ভালো ম্যাথ। একজন মানুষ আছে, তার ভর 70 কেজি, সে সিঁড়ি দিয়ে এভাবে উঠতেছে। এইটা হচ্ছে একটা সিঁড়ি, ঠিক আছে? এরকম সিঁড়ি না, ধাপে ধাপে সে উঠতেছে। বলছে প্রত্যেকটা সিঁড়ির এই যে প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা 25 সেন্টিমিটার। এটাকে আমি কি বলতে পারবো মিটারে? 0.25 মিটার, তাই না? 100 দ্বারা ভাগ করলে কি মিটারে পাওয়া যাবে না? এইরকম কয়টা সিঁড়ি আছে বলতো? 20টা যদি হয় তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতা পুরাটার উচ্চতা, এই পুরাটার উচ্চতা h কি হবে? h হবে 20টা সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি 0.25। বুঝতে পারছো? 20টা সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি 0.25। এইটা গুণ করে রাখো, এটা গুণ করলে আসবে 5 মিটার। বিশ্বাস হচ্ছে না? করে দেখো, এখানে করে দেখো। এই যে তুমি 2 দ্বারা তুমি 0.25 করো, 2 দ্বারা করলে 0.25 গুণ করলে কত আসে বলো তো? 0.5 আসে না? তো তুমি 2 দ্বারা করছো, আসে কত? 20। তাহলে 20 দ্বারা করলে কত আসবে? 20 দ্বারা গুণ করলে আসবে 5। বুঝা গেছে? এরকম শর্টকাটে করে ফেলবা, কারণ হাতে একদম অ্যাকুরেট ভাবে করতে গেলে অনেক সময় লাগবে তোমার। বুঝা গেছে? আচ্ছা, তাহলে h পাইলাম। আমরা বের করতে বলছি ক্ষমতা p ইকুয়ালস টু আমরা কি জানি? w/t। তাহলে w ইকুয়ালস টু কি এখানে? যেহেতু উপরের দিকে আমি উঠতেছি, mgh নিচে t বসাও। ভর কত? ভর হচ্ছে 70 কেজি, g 9.8, h হচ্ছে 5। নিচে t কত দেখো তো? 10 সেকেন্ড বলা আছে, এটা 10 সেকেন্ড। তাহলে 0 কাটা গেল, তাই না? তাহলে উপরে গুণ করে দেখো কত আসে। প্রথমে এই দুটো গুণ করলে কত? 9.8 * 5, এটা গুণ করলে কত আসে? 50 40 শূন্য, হাতে থাকে 4, 5 45, 4 49, তাই না? তো কত কয়টা ঘর? একটা ঘর দশমিক ছিল, একটা ঘর দশমিক দাও। তাহলে এই দুটো গুণ করলে আসে কত? 7 ইনটু এই দুটো গুণ করলে আসে 49। এখন এই দুটো গুণ করো, তাহলে তোমার আনসার চলে আসবে 49 আর 7 গুণ করো, কত আসে? 7 × 63, হাতে থাকে 6, 4 × 7 28, আর 6 কত? 34। 3 4 3 3 4 3 এত 1। বুঝতে পারছো? ক্ষমতা বের করতে বলছিল, বের হয়ে গেছে আমাদের। এরপর কি ম্যাথ আছে দেখি। 1 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি কত হবে? তো একটা বস্তুকে, এইটা হচ্ছে আমার ধরে নাও ভূমি, একটা বস্তুকে আমি এই পজিশন থেকে ফেলে দিচ্ছি। কত দূর? ধরে নাও এই উচ্চতা থেকে ফেলে দিচ্ছি। তাহলে এই উচ্চতা থেকে যদি ফেলে দেই, এই মুহূর্তে বস্তুটার কি কোনো গতিশক্তি আছে? না, কোনো গতিশক্তি নাই। তাহলে এর মধ্যে পুরোটাই কি আছে? পুরোটাই আছে হচ্ছে বিভব শক্তি। এখন স্থির অবস্থায় আছে। এখন যদি আমি ছেড়ে দেই তাহলে কি হবে? এইটা যত নিচের দিকে আসবে এর গতিশক্তি বাড়তে থাকবে আর বিভব শক্তি কমতে থাকবে। যখন এই মোমেন্টে আসবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তখন কি হবে? তার বিভব শক্তি হয়ে যাবে 0, আর ওই যে বিভব শক্তি যেটা ছিল পুরোটাই হয়ে যাবে কি? গতিশক্তি, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তাহলে এই পয়েন্টে আমার গতিশক্তি বের করতে বলছে। এই পয়েন্টে গতিশক্তি আর এই পয়েন্টে বিভব শক্তি কি সমান হবে না? কারণ কি একটা বস্তুর মোট শক্তি কি সবসময় ধ্রুব থাকবে। তাহলে এই পয়েন্টে বিভব শক্তি ইকুয়ালস টু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। তাহলে এখানকার বিভব শক্তি মানে কি? এখানকার গতিশক্তি। তাহলে আমি তো এটা লিখতে পারবো যে এই যে গতিশক্তি, এটা আমি দিলাম হচ্ছে a পয়েন্ট, এটা বললাম b পয়েন্ট। b পয়েন্টে গতিশক্তি ইকুয়ালস টু a পয়েন্টটার বিভব p দিয়ে লিখি আমি। a পয়েন্টটার বিভব শক্তি, তাই না? ইকুয়ালস টু বিভব শক্তি আমরা কেমনে বের করি? m g h। তাহলে বসাও, m এর মান কত? 1 কেজি, g এর মান 9.8, h এর মান হচ্ছে 20। এটা গুণ করে দেখো। 9.8 কে গুণ করলে কি 19.6 হয়, সবাই জানি আমরা। আমি তাও দেখাচ্ছি। 9.8 কে তুমি 2 দ্বারা গুণ করে দেখো, 16 6 হাতে থাকে 1, 9 2 8 1 19। 2 দ্বারা গুণ করলে 19.6 আসে। তাহলে 20 দ্বারা গুণ করলে জাস্ট কি আরো 10 দ্বারা গুণ করতে হবে না? একবার 2 দ্বারা গুণ করতেছি আর একবার 10 দ্বারা গুণ করলে তোমার কি আসবে? এই 196 এত জুল। বুঝতে পারছো? খুবই সহজ ম্যাথ, বাট এই কনসেপ্টটা তোমার মনে রাখতে হবে।
চলো সামনের দিকে যাই। এই সেম ম্যাথটা তোমাদের একটু আগে করে দিয়ে এসেছি। তাহলে এটা তোমাদের কি কাজ? এইটা তোমরা হচ্ছে কমেন্টে এটার আনসার বলবা। এটা কমেন্টে তোমরা আনসার বলবা। সেম ম্যাথ আমি তোমাদের করে দিয়ে এসেছি, একই টাইপের ম্যাথ। ঠিক আছে? চলো। এরপর কি বলছে দেখো তো, প্রতি মিনিটে 240 কেজি ভরের পানিকে 10 মিটার উপরে তুলতে পাম্পের প্রয়োজনীয় ক্ষমতা কত? এই টাইপের ম্যাথ আমরা করে আসছি। চলো দেখি ক্ষমতা P = W/T। W এখানে কি? mgh নিচে T। m কত বলো তো? m হচ্ছে 240। তাহলে 240 ইনটু 9.8 ইনটু h কত? 10। সময় কত? 1 মিনিট প্রতি মিনিট। এই জন্য কত? 60 সেকেন্ড। বুঝা গেছে? প্রতি মিনিট বলছিল, এই জন্য আমরা বসাইছি কি 60 সেকেন্ড। তো 0 0 কাটো, 6 দ্বারা 24 কে কাটলে কত হয়? এটা হয়ে যায় 4, তাই না? আর 10 দ্বারা 9.8 কে গুণ করলে কি হবে? হ্যাঁ, এই তো বুঝা গেছে। 10 দ্বারা 9.8 কে গুণ করলে 98। তাহলে 498 করো। দেখো আমাদের আমি গুণ শিখাচ্ছি। তো আমাদের এই বেসিক জিনিসগুলো কিন্তু লাগবে। যখন হ্যান্ড ক্যালকুলেশনে যাবা, এই গুণ ভাগ ছোটবেলায় যেটা করছো না, এখন ওইটাই আবার করতে হচ্ছে তোমার। তো 4 দ্বারা গুণ করলে কত হবে? 2, হাতে থাকে 3, 4 9 কত? 36 আর 3 এ 39। তাহলে এখানে কত আসবে? 392। এত ক্ষমতা বের করতে বলছিল, তাহলে এত ওয়াট। ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। কি আছে আর? হ্যাঁ, তো এই টাইপের যতগুলো ম্যাথ আছে, এইটা তোমাদের অবশ্যই করে যাইতে হবে। ছোটবেলায় এটা করতেছো, বাট তোমরা যেভাবে করো নরমালি একাডেমি কিভাবে করছো, অনেক বড় বড় করছো এই ম্যাথটা, কিন্তু এখন এটা বড় করে করা যাবে না। এমসিকিউ তো সেভাবে আমাদের কম সময়ের মধ্যে করতে হবে। ম্যাথটা আসলে কি, যে এত কথা বলতেছি, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ফেলা হলো ভূমি হতে 10 মিটার উচ্চতায়, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হলে বস্তুটি কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল? এই টাইপের ম্যাথ যে পরেরটা আছে আমি দেখাচ্ছি, যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে? তো আমি এইটা আগে সলভ করে দিচ্ছি, তারপর এটা করে দেব। ঠিক আছে? দুইটা একই টাইপের ম্যাথ। এইটা আগে আসো। তো তোমার যেটা করতে হবে, তুমি ফার্স্টটাকে এই লাইনটা দেখবা, এইটুকু তুমি আগে দেখবা। এখানে কি বলছে এটা আগে দেখবা। এখানে বলছে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তো সমীকরণ অনুযায়ী আমি যদি লিখি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এখন তো এটা বোঝা যায় লেখা কি ঠিক আছে আমার? যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এটা লিখে ফেলছি আমি। এরপর তুমি যে কাজটা করবা, সব সময় তুমি ইপি কে উপরে রাখবা, ই কে নিচে রাখবা। তাহলে এখানে কি আসবে? 2/1 আমি লিখতে পারবো না, শুধু ট্রু থাকে, আমি কি 2/1 লিখতে পারবো না? তাহলে তোমার কাজ কি, সব সময় তুমি এই অনুপাতটাকে এমন ভাবে সাজাবা যাতে কি হয়, বিভব শক্তি নিচে থাকে গতিশক্তি সব সময়। তাহলে তোমার ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। সব সময় কি করবা, উপরে বিভব শক্তি নিচে গতিশক্তি। এইটা আমি করলাম। এরপরে তোমার যে কাজটা হবে, যে কোথায় এই ঘটনাটা হবে তাই বলছিল না, তখন তুমি জাস্ট করবা কি x উপরে আসবে বিভব শক্তির অনুপাত, উপরে বিভব শক্তির অনুপাত, আর নিচে বিভব শক্তির অনুপাত প্লাস গতিশক্তির অনুপাত ইনটু মোট উচ্চতা h। আবার আমি বলে দেই, উপরে সব সময় কি বিভব শক্তির অনুপাত, নিচে বিভব শক্তি প্লাস গতিশক্তির অনুপাত ইনটু তোমার ফুল উচ্চতাটা। এখানে তো আমরা বসাই কি আসবে দেখো তো, বিভব শক্তির এখানে অনুপাত কত? বিভব শক্তি 2, এই যে বিভব শক্তি 2, গতিশক্তি 1, তাই না? তাহলে বিভব শক্তি কত? 2, আর নিচে কি হবে? বিভব শক্তি প্লাস গতিশক্তির অনুপাত, 2 প্লাস 1 ইনটু h কত? 30 মিটার। h হচ্ছে 30 মিটার। তো এটা যদি ক্যালকুলেশন করো, এখানে কত আসে? 3। 3 দ্বারা 30 কে ভাগ করলে কত? 10 আসবে। 10 দ্বারা 2 কে গুণ করবা, তাহলে এখানে কত আসবে? 20 মিটার। বুঝতে পারছো? আবার আমি বলতেছি, কারণ আগের ম্যাথটা এটা বুঝলে আগের ম্যাথটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। তো আবার আমি বলছি, দেখো কি করবা, ফার্স্ট তুমি এইটার দিকে লক্ষ্য করবা। ঠিক আছে? এইটার দিকে লক্ষ্য করলাম আমি কি, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এটা আমি লিখে ফেলবো কিভাবে? ইকুয়েশন দিয়ে। বিভব শক্তি
গতিশক্তির দ্বিগুণ 2 ইনটু গতিশক্তি তাহলে ইকুয়ালস টু বিভব শক্তি, তাই না? এরপরে আমি যে কাজটা করব সবসময় বিভব শক্তিকে উপরে রাখবো, গতিশক্তিকে সবসময় নিচে রাখবো। হয়ে গেছে। তারপরে আমি কি করব দেখো তো, যে উপরে বিভব শক্তি নিচে গতিশক্তি এই ফরম্যাটে নিয়ে আসবো। বুঝা গেছে? এই ফরম্যাটে নিয়ে আসবো। নিয়ে আসার পরে বিভব শক্তির অনুপাতটা আর গতিশক্তির অনুপাতটা আমরা পেয়ে গেছি না? তো যখন তুমি x বের করবা তখন কিভাবে বের করবা? উপরে বিভব শক্তি নিচে বিভব শক্তি প্লাস গতিশক্তি, মানে কি এগুলা হচ্ছে অনুপাত। উপরে বিভব শক্তির অনুপাত নিচে বিভব শক্তি প্লাস গতিশক্তির অনুপাত ইনটু এই যে টোটাল উচ্চতা যেখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছিল টোটাল উচ্চতাটা এখানে হবে। এই মানটা বসাই দিবা, তাহলে তুমি आंसर পেয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এখন আগের ম্যাথটা তাহলে আমরা দেখি। বলো তো এটাতে কি হয়েছিল? একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো। কোথায় থেকে ফেলা হয়েছে? এই উচ্চতা থেকে। এইটা এখানে বলা নাই, তার মানে কি উল্টা ম্যাথ দেওয়া আছে না? বলছে ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়। তো এটা আমরা একটু লিখে ফেলি আগে, যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এটা ইকুয়েশনে লিখলে কি হবে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এই বলছিলাম আমি। এরপরে তোমার কাজ কি? সবসময় তুমি বিভব শক্তিকে উপরে রাখবা, এটা তোমার ভালোর জন্য আমি বলতেছি। তো তুমি কি করবা? এটাকে তাহলে এই পাশে নিয়ে যাও। কি আসবে এই পাশে? আগে এই পি ছিল আর এইটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি ইকে, আর এই টুটা এই পাশে আসলে 1/2। বুঝা গেছে? বিভব শক্তি বাই গতিশক্তি ফর্মুলা নিয়ে আসছি না? এরপরে x ইকুয়ালস টু আমি কি জানি বলো তো? x ইকুয়ালস টু আমি জানি কি? উপরে শুধু বিভব শক্তির অনুপাত, এখানে অনুপাতটা কত? এখানে অনুপাতটা হচ্ছে 1, আর নিচে দুইটা অনুপাতের যোগফল। বিভব শক্তি কত? 1, গতিশক্তি কত? 2 ইনটু h। তো আগের ম্যাথে এই h টা দেওয়া ছিল, x আমরা বের করছি, আর এই ম্যাথটাতে x দেওয়া আছে, আমাদের h টা বের করতে হবে। ঠিক আছে? তো চলো বের করি। x এর মান যদি আমি এখানে বসাই, x এর মান যদি বসাই, x এর মান কত? 10, তাহলে এটা 10 বসাই দাও। 10 ইকুয়ালস টু কি আসবে এখানে? 1/3 ইনটু h। তাহলে h কত? অর্থাৎ h ইকুয়ালস টু 3 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 30 মিটার। বুঝা গেছে? বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো সামনের দিকে যাই দেখি। এই ম্যাথটা এই যে দেখো, বিভব শক্তি গতিশক্তি সমান হবে। এইটাও তোমরা কমেন্টে আমাকে आंसर বলবা, কারণ এইটার আগের ম্যাথটা একদমই সেম, শুধু এটাতে বলা ছিল বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, আর এখানে বলা আছে বিভব শক্তি আর গতিশক্তি সমান। ঠিক আছে? দেখো এরপরে কি বলছে? 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 80 জুল হলে তার ভরবেগ কত হবে? তো ভরবেগ p আর গতিশক্তি কে, ভর m, তিনটার মধ্যে কি তোমাদের সম্পর্ক জানা আছে? তো এই সম্পর্কটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সম্পর্কটা কি? কে ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। ঠিক আছে? এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। বের করতে বলছি দেখো, তার ভরবেগ কত হবে? ভরবেগটা বের করতে বলছে, তাহলে আমি ভরবেগ যদি বের করতে চাই তাহলে p স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো? এই পাশে এটা গুণ করে দাও, আর গুণ করে দিলে 2m কে মান বসাও। 2 ভরের মান কত? 10 কেজি, গতিশক্তি 80, তো গুণ করলে কত আসে? 8 দুগুণে 16, 1600, তাই না? তাহলে p স্কয়ারের মান আসছে কত? p স্কয়ারের মান আসছে 1600। অর্থাৎ p এর মান কত আসবে? 16 কে বের করলে কত? 4, দুইটা শূন্য ছিল একটা শূন্য, তাহলে কত হয়ে যাবে? এত কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো এটা কিভাবে করছি? যখন তুমি রুট করবা, 16 কে রুট করছি কত? 4 আসছে, আর দুইটা শূন্য ছিল, রুট করলে সেটা হয়ে গেছে একটা শূন্য। তোমাদের স্কয়ারের সময় আমি সেম জিনিসটা উল্টোভাবে বলছিলাম, তাই না? যে এটাকে যদি আমি স্কয়ার করি, 4 এর স্কয়ার 16, আর একটা শূন্য তার উপরে স্কয়ার করলে হয়ে যাবে দুইটা শূন্য। ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। হ্যাঁ, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বাড়বে? তো একটু আগে আমরা ফর্মুলা দেখে আসছি, ওটা দিয়ে আবার আমরা করব। ফর্মুলা কি দেখছিলাম বলো তো? কে ইকুয়ালস টু p স্কয়ার নিচে 2m, তাই না? এই ফর্মুলা আমরা দেখে আসছিলাম। তো কোন বস্তুর গতিশক্তি 300% বাড়াইছি, ভরবেগ কত হবে? তাহলে ভরবেগ আর গতিশক্তি এই দুটোর মধ্যে
কেমন সম্পর্ক এটা আমাদের জানতে হবে। সম্পর্কটা কেমন বলতো? আমরা এখান থেকে দেখতেছি যে ই কে সমানুপাতিক পি স্কয়ার সম্পর্ক এখানে, তাই না? ই কে সমানুপাতিক পি স্কয়ার না? তাহলে ই কে যদি বাড়াই, এখানে বলছে বৃদ্ধি করি, তাহলে কি ভরবেগ বৃদ্ধি পাবে, কিন্তু কত হবে এইটাই আমাদের দেখতে হবে। তো চলো, এইরকম যদি সমানুপাতিক থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে আমি লিখতে পারবো যে ই কে 1 নিচে ই কে 2 equals to p1 স্কয়ার নিচে p2। এটা কি বুঝতে পারছো তোমরা যে এটা কিভাবে আসছে? যদি সমানুপাতিক থাকে তাহলে কি হবে? এই যে একটা ধ্রুবক, প্রথমবার আমি লিখতাম যদি এইভাবে ভাঙায় লিখতাম কি আসতো? ek1 equals to p1 স্কয়ার বাই 2m, ek2 equals to p2 স্কয়ার বাই 2m। তো তোমরা হয়তো বলতে পারো যে m সবসময় আমি সেম রাখতেছি কেন? কারণ বস্তু তো চেঞ্জ হয়নি, ওই একটা বস্তু নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে? যেহেতু একটা বস্তু নিয়ে কাজ করতেছি, তারপর দুটো ভাগ করলে দেখবা তোমরা এটা পেয়ে যাবে। বুঝা গেছে? এখন আবার চাইছে কি দেখো তো, ভরবেগ। তো ek1 কত ছিল? আমি ek1 ধরতেছি এখানে, ek1 ধরতেছি হচ্ছে ek, আর ek2 কত করা হয়েছে বলো তো? 300% বৃদ্ধি, তার মানে আগে ek ছিল প্লাস 300% ek আবার বাড়ানো হয়েছে। তাহলে কত আসে? ek 300% মানে কি? 300 বাই 100 ek। তাহলে এটা কাটাকাটি করলে কত? 3 থাকবে না? কত আসবে? 4 ek। বুঝা গেছে কেমনে আসছে এটা? এখন তাহলে এখানে বসায় দাও। তাহলে কি আসে এখানে? এখানে আসছে ek, ek1 কি কত? ek ধরছিলাম না, আর ek2 আসছে কত? 4 ek। p1 স্কয়ার নিচে p2 স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কেটে গেলে কত থাকে? 1/4। আমার দরকার কি বলতো? আমার তো দরকার হচ্ছে p2, তাই না? তো p2 স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, আর আরেক গুণ করে দাও, এটা এই পাশে নিয়ে আসো। p2 স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? 4 p1 স্কয়ার, তাই না? তাহলে p2 ইকুয়ালস টু কি হবে? p2 ইকুয়ালস টু 2p1। দুই পাশে কি করলাম? দুই পাশে রুট করে দিলাম। এখন তোমার এখানে একটু বুঝতে হবে, চাইছে কি ভরবেগ কত বাড়বে এটা চাইছে। এটা তুমি বের করছো ভরবেগ কত হবে যদি গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়, ভরবেগ কত হবে এটা তুমি বের করছো। তাহলে বৃদ্ধি কতটুকু এটা বের করতে হবে আমাদের। তো বৃদ্ধি মানে কি বলো তো? বৃদ্ধি মানে হচ্ছে কেমনে বের করব? কত হইছে? p2, আগে কত ছিল? p1, তাই না? এটা মানে বৃদ্ধি। তাহলে p2 কত আসছে? 2p1 p1, ঠিক আছে? কত আসে? p1। এইটা বৃদ্ধি। এখন যদি শতকরা হিসাব করতে বলে তাহলে আমি এই কর্নারে করে দিচ্ছি, শতকরা যদি বলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, তাহলে কি হবে? শতকরা বৃদ্ধি ইকুয়ালস টু কতটুকু বৃদ্ধি পাইছে ডিভাইডেড আগে কত ছিল ইনটু 100%। তাহলে এটা কত আসবে? p1 কেটে দিয়ে এটা 100% দিতে থাকবে, ঠিক আছে? তো এই ম্যাথটা সহজ কিন্তু একটু কিন্তু লেন্দি হয়ে গেছে, বুঝা গেছে? তোমরা চেষ্টা করবা এটা কয়েকবার এরকম টাইপের ম্যাথ প্র্যাকটিস করবা, বই দেয়া আছে, এটা একটু প্র্যাকটিস করবা, তাইলে তোমাদের এটা হাতের কাছে চলে আসবে। তখন আর এত বেশি সময় লাগবে না, এত কঠিন মনে হবে না, ঠিক আছে? চলো সামনের দিকে যাই আমরা। এরপরে বলছে দেখো 25 নিউটন বল দ্বারা এত একটা স্প্রিং কে এত বৃদ্ধি করা হলে স্প্রিং ধ্রুবক কত? এটা অনেক ইজি একটা ম্যাথ না? যে আমরা কি জানি বলতো? F equals to kx, এটা জানি না আমরা। এখান থেকে আমরা জাস্ট বের করতে বলছে k এর মান। k equals to বলতো f by x। f কত এখানে বলতো? কত বলা আছে? 25 নিউটন f, আর x কত? 10 সেন্টিমিটার। তো এটাকে মিটারে বললে 0.1 মিটার না? 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করে কত আসবে? 0.1 মিটার। তাহলে এটা আসবে কত? 0.1। তাহলে k এর মান কত আসবে বলো? 0.1 দ্বারা ভাগ করা মানে কি? 10 দ্বারা গুণ করা। ভাগ করলে তাহলে কত আসবে? 250 নিউটন পার মিটার। তাও যদি কারো এটাতে প্রবলেম হয় যে এটা কেমনে এই 250 হয়ে গেল, তুমি নরমালি একটা কাজ করো, উপরে 10 দ্বারা গুণ করো, নিচে 10 দ্বারা গুণ করে দাও। উপরে 10 দ্বারা গুণ করলে হয়ে যাবে 250, আর নিচে 0.1 আর 10 দুটো গুণ করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আর কি আছে? 40 নিউটন উঁচুতে 2 সেকেন্ড ধরে
রাখতে কাজের পরিমাণ দেখো আচ্ছা এখানে একটু ভুল লিখছে দেখো একটা বস্তুকে আমি এরকম অনেক উপরে ধরে আছি ঠিক আছে আমি এরকম ধরে আছি কতক্ষণ ধরে 2 সেকেন্ড ধরে আছি তাহলে কাজের মান কত হ্যাঁ এটা ক্যালকুলেশন করার কিছু নাই যদি কোনো বস্তুকে তুমি এরকম ধরে রাখো তার মানে কি বস্তুর সরণ ইকুয়ালস টু কত ধরে রাখলে সরণ ইকুয়ালস টু কত সরণ ইকুয়ালস টু 0 আমরা কাজ মানে কি কাজ বের করতে বলছি না কাজ ইকুয়ালস টু fs cos থিটা তাহলে তোমার তো সরণের মানে 0 তাহলে w এর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে বুঝা গেছে এই টাইপের কোশ্চেন প্রায় দেখা যায় মাথায় এক্সাম হলে মাথা ঘোরানোর জন্য এগুলো দেওয়া হয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই কাজ শক্তি ক্ষমতা তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো আল্লাহ হাফেজ